ক্যালকেরিয়া কার্ভের রিঙ্কেলটা কোথায় পড়ে, কেমন দেখতে হয়, ন্যাট্রামিউরের রিঙ্কেলটা কোথায় পড়ে, কেমন দেখতে হয়, ইগনেশিয়া রিঙ্কেলটা কোথায় পড়ে, লাইকোপোডিয়ামের কেমন হয়, সিপিআর কেমন হয়, স্ট্যাফিসেগ্রিয়ার কেমন হয়, সালফারের কেমন হয়। আস্তে আস্তে আমাদের চোখ তৈরি হলে আমরা মুখটা, শুধু মুখ দেখেই আমরা বুঝে যাব যে মানুষটা কোন দিকে ছুটছে। মানুষটার কন্টিনেন্স দেখে আমরা বুঝে যাব মানুষটার উইলটা কেমন, মানুষটার নেচারটা কেমন, মানুষটার চরিত্র কেমন। খুব একটা কঠিন হবে না তখন। আগেকার দিনের মনীষীরা পারতেন, আমরা পারি না। তাহলে আমাদের সোল ডিউটি কি? সোল ডিউটি অফ এ ট্রু ফিজিশিয়ান। আমরা আমাদেরকে তো গর্ব করে বলি আমরা ট্রু ফিজিশিয়ান, বাকি সব হচ্ছে ফলস। আমরাই ট্রু, আমরাই রিয়েল ফিজিশিয়ান, আমরা মানুষের চিকিৎসা করি, সব গর্ব করে বলি না? তাহলে সোল ডিউটি অফ এ ট্রু ফিজিশিয়ান হচ্ছে টু হিল দ্য সিক। কখনো বলেননি তুমি ডিজিজের চিকিৎসা করো, ডিজিজকে ভালো করো। টু হিল দ্য সিক, নট রেজাল্ট অফ সিকনেস বাট সিকনেস ইটসেলফ। রেজাল্ট নিয়ে ভেবো না বাবা, তুমি রেজাল্টের আগের অবস্থাটা ভাবো। রেজাল্ট তো আসছে, ওটা আলটিমেট। আমাদের যখন পরীক্ষায় রেজাল্ট বেরোয়, কে কত নাম্বার পেয়েছে সেটা তো আলটিমেট, কিন্তু সেই কত নাম্বার পাওয়ার পেছনে যে কাহিনীটা লুকিয়ে আছে সেটাই হচ্ছে মেন। আমরা যদি কত নাম্বার পাওয়ার পেছনে যে গল্পটা লুকিয়ে আছে সেটা না ধরতে পারি, তাহলে আমরা কখনোই রেজাল্টের নাম্বার দেখে রিয়েল মানুষটাকে বিচার করতে পারবো না। রেস্টোর দ্য হারমোনি ইন দ্য টিস্যু অ্যান্ড ইন দ্য অ্যাক্টিভিটিস। তাহলে আমরা যদি সিকটাকে রেস্টোর করে দিতে পারি তার হারমোনিয়াস স্টেটে, তাহলে তার টিস্যুগুলো, তার অ্যাক্টিভিটি সবই আবার হারমোনিয়াস স্টেটে চলে যাবে। রেস্টোর দ্য হারমোনি ইন দ্য টিস্যু অ্যান্ড দ্য অ্যাক্টিভিটি। মাস্টার হ্যানিম্যান ওয়ান সেইড, হ্যানিম্যান সাহেব একবার বলেছিলেন, দেয়ার ইজ নো ডিজিজ বাট সিক পিপল। তিনি বললেন যে ডিজিজ বলে কিছু নেই, শুধু সিক পিপল আছে। সত্যিই তো তাই। আমরা তো আজকে ডিজিজটা দেখতে পাচ্ছি, যেটা জার্নি শুরু হয়েছিল আজ থেকে 10 বছর আগে বা 6 মাস আগে। সিক পিপলের জার্নি, যে আজকে আলটিমেট কি দিয়ে গেল না, ডিজিজ স্টেট তৈরি করে গেল। তাহলে কিউরেবল কেস, পেশেন্টকে, পেশেন্ট যখন আমাদের কাছে আসে তখন আমরা বলি তো এটা কিউরেবল স্টেটে আছে না ইনকিউরেবল স্টেটে আছে, কোন কেসগুলো কিউরেবল? সেই কেসগুলোই কিউরেবল যেগুলো হচ্ছে অনলি সিমটম টু ফার্নিশ অ্যান ইমেজ অফ সিকনেস, যেখান থেকে আমরা একটা মানুষের ইমেজটা বুঝতে পারি। দেখুন, ইমেজ শব্দটা ব্যবহার করা হয়েছে, ইমেজ মানে হচ্ছে চিত্র, ছবি, ইমেজ অফ সিকনেস। তাহলে যাদের এই সিক্স স্টেটটাকে আমি ঠিক করে ধরতে পারবো, যারা ঠিকঠাক ভাবে ইমেজটা দিতে পারবে আমাদের কাছে, আমি নিতে পারবো, তারাই কিউরেবল। যাদের ইমেজ আমি ধরতে পারবো না, যাদের সিক্স স্টেটটা আমি বুঝতেই পারবো না, তাদেরকে কিভাবে চিকিৎসা করবো? তাহলে কিউরেবল কেস হচ্ছে সেই কেসগুলো অনলি সিমটম টু ফার্নিশ অ্যান ইমেজ অফ সিকনেস। সিমটম কাকে বলে? সিমটম সবাই জানি, আউটওয়ার্ডলি রিফ্লেক্টেড পিকচার অফ ইন্টারনাল এসেন্স অফ ডিজিজ। এসেন্স, এসেন্স মানে কি? এসেন্স মানে হচ্ছে ইন্টারনাল নেচার, ফিলিং। তার নিউমেরিক্যাল বা কোনো আলটিমেট নাম্বার নয়, যে আমি 5টা সিমটমের কথা বললাম। এই 5টা সিমটম থেকে আমি কি এসেন্স পেলাম? এসেন্স অফ ডিজিজ, দ্যাট ইজ দ্য অ্যাফেকশন অফ ভাইটাল ফোর্স। তাহলে আলটিমেট ফ্যাক্টটা কি হলো? এত কিছু জানার পরে যে ফ্যাক্ট, সে ফ্যাক্টটা কি? এটা বাস্তব ঘটনা। সত্যটা কি? সত্যটা হচ্ছে দ্য পেশেন্ট হ্যাজ দ্য সেম ডিজিজ হি হ্যাড when he was born। মানুষটা আজকে যে রোগ নিয়ে এলো, যে আলটিমেট রোগ নিয়ে এলো, সেই রোগটা নিয়েই সে জন্মেছে। দ্য পেশেন্ট হ্যাজ দ্য সেম ডিজিজ হি হ্যাড
when he was born। আজকে সে ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত হয়েছে। আজকে আমরা ব্লাড সুগার চেক করে দেখলাম, বাবা এত বেশি ব্লাড সুগার। আজকে তার হাইপারটেনশন দেখতে পাচ্ছি, আজকে তার ফ্যাটি লিভার দেখতে পাচ্ছি। সেটা তো আজকে আলটিমেট রেজাল্ট দেখতে পেলাম। কিন্তু সেই আলটিমেট রেজাল্টের জার্নি শুরু হয়েছিল অনেক আগে, জন্ম থেকেই শুরু হয়েছিল। জন্ম থেকেই মানুষটা হাইপারটেনশন নিয়ে জন্মেছে। তখন 6 স্টেটে ছিল বলে তার আলটিমেট সিমটম গুলো ছিল না। জন্ম থেকেই মানুষটা ডায়াবেটিস নিয়ে জন্মেছে। The patient has the same disease he had when he was born। যখন মানুষটা জন্মায়, মানুষটা রোগ নিয়েই জন্মায়, রোগটা আকাশ থেকে আসে না। কেন সাহেব বললেন, you must go back to procure these very symptoms before you can make a prescription। তাহলে তোমাকে কোথায় যেতে হবে? তোমাকে গো ব্যাকে যেতে হবে, আরো পেছনের দিকে যেতে হবে, মানুষটার দিকে যেতে হবে, সিমটমের দিকে যেও না। You must go back to procure these very symptoms। these very symptoms মানে হচ্ছে তার 6 স্টেটটাকে বোঝো। বিফোর ইউ ক্যান মেক এ প্রেসক্রিপশন, তোমার প্রেসক্রিপশন করার আগে। দিস ভেরি সিমটম মানে হচ্ছে তার 6 স্টেট, আলটিমেট স্টেট নয়। You must go back to procure these very symptoms before you can make a prescription। তোমার প্রেসক্রিপশন করার আগে তুমি মানুষটার মুখটা দেখো, মানুষটার কন্টিনেন্স দেখো, মানুষটার উইল দেখো, মানুষটার আন্ডারস্ট্যান্ডিং দেখো, মানুষটা যে সিক অ্যাজ এ হোল সেটা বোঝো। You must go back to procure these very symptoms before you can make a prescription। উনি কি বললেন? উনি বললেন prescribing for the results of disease can changes in the results of disease but not in the sickness except to hurry its progress। কত বড় কথা! মাইগ্রেনের চিকিৎসা করছো, প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্টস অফ ডিজিজ, মাইগ্রেনের মডালিটিস দেখে ওষুধ দিচ্ছ। তা তুমি কার প্রেসক্রিপশন করলে? মাইগ্রেনের প্রেসক্রিপশন করলে। হাঁটু ব্যথা রাস্টাক্সের মডালিটিস নিয়ে এসেছে, তুমি রাস্টাক্স দিয়েছো, তুমি কার চিকিৎসা করলে? হাঁটু ব্যথার চিকিৎসা করলে। তাহলে প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্টস অফ ডিজিজ ক্যান চেঞ্জ ইন দ্য রেজাল্টস অফ ডিজিজ। তোমার হাঁটু ব্যথাটা সেরে যেতে পারে, কমে যেতে পারে, মাইগ্রেনটা কমে যেতে পারে, বাট নট ইন দ্য সিকনেস। মানুষটা যে সিক, সেই সিকনেসটা কি মানুষটার কোনো পরিবর্তন করবে এই প্রেসক্রিপশন? কোনোদিন করবে না। এক্সেপ্ট টু হারি ইটস প্রোগ্রেস, প্রোগ্রেসটাকে আরো হারিট করে দেবে। এটাই ফ্যাক্ট, এবং এটাই আমরা প্রতিনিয়ত করে যাই। তিনটে কথা। দ্য পেশেন্ট হ্যাজ দ্য সেম ডিজিজ হি হ্যাড হোয়েন হি ওয়াজ বর্ন। মানুষটা সেই রোগ নিয়েই জন্মায়, মানুষটা ডায়াবেটিস নিয়েই জন্মায়, মানুষটা ব্লাড প্রেশার নিয়েই জন্মায়। ইউ মাস্ট গো ব্যাক টু প্রকিউর দিস ভেরি সিমটম। তোমাকে আরো পেছনের দিকে যেতে হবে, সিক ম্যানটাকে বুঝতে হবে। বিফোর ইউ ক্যান মেক এ প্রেসক্রিপশন, তোমার প্রেসক্রিপশন করার আগে তুমি এটাকে তোমাকে করতে হবে। ইউ মাস্ট গো ব্যাক টু প্রকিউর দিস ভেরি সিমটম you can make a prescription, before you can make a prescription। উনি সতর্ক করে দিয়ে বললেন যে প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্টস অফ ডিজিজ ক্যান চেঞ্জেস ইন দ্য রেজাল্টস অফ ডিজিজ বাট নট ইন দ্য সিকনেস এক্সেপ্ট টু হারি ইটস প্রোগ্রেস। প্রোগ্রেসটাকে হারিট করে দেবে, আরো দ্রুত ধ্বংসের দিকে নিয়ে চলে যাবে। রিপিটেড প্যালিয়েশনে কি হয় আমরা জানি, সাপ্রেশন হয়, এবং সাপ্রেশন হলে কি হয়, আরো ইন্টারনাল অর্গানের অ্যাফেকশন হয়। তাহলে প্যালিয়েশন করাটা যে কি বড় ভয়ঙ্কর ক্ষতিকারক দিক, সেটা কেন সাহেব, হ্যানিম্যান সাহেব অনেক আগে বলে গেছে। এবং আমরা এই সিকের ট্রিটমেন্ট করতে গিয়ে আমরা কি দেখব? মানুষটার মধ্যে কিছু ইনহেরিটেন্স কোয়ালিটি থাকে, যে তার বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রতে এ আসে। আমরা যেমন উত্তরাধিকার সূত্রতে সম্পত্তি পাই, বাবার 100 বিঘে জমি ছিল, ছেলে 100 বিঘে জমি পেল, তার ছেলে সেখান থেকে ভাগ হয়ে গেল, তার দুই ছেলে 50-50 বিঘে জমি ভাগ হয়ে গেল। এটা হচ্ছে উত্তরাধিকার সম্পত্তি, উত্তরাধিকার সূত্রতে তার সম্পত্তি পাও। ইনহেরিটেন্স কোয়ালিটিও হচ্ছে আমাদের এই উত্তরাধিকার সূত্রতে। সে শুধু বাবা মা শুধু জমি দিয়ে যায় না, পুকুর দিয়ে যায় না, ঘর বাড়ি দিয়ে যায় না,
আমাদের কিছু রোগ ভোগও দিয়ে যায়, যেটা আমরা উত্তরাধিকার সূত্রতে পেয়ে থাকি। সুতরাং এই ইনহেরিটেন্স কোয়ালিটি যখন আমাদের মাঝখানে আসছে, আমাদের মধ্যে আসছে, often need the same remedy or a cognate of that remedy to several member of that family, members of that family. The often need প্রায় দরকার হয় the same remedy, একটাই ওষুধ দেখা যাবে যে ওই ফ্যামিলিতে অনেকের দরকার হতে পারে বা তার কোনো কগনেট দরকার হতে পারে, কারণ একটা জায়গা থেকে সব ফ্লোটা হচ্ছে। তিনজন সিরোসিস অফ লিভারে আক্রান্ত একটা ফ্যামিলিতে দেখা যাবে, দুজন ক্যান্সারে আক্রান্ত, সবারই ফ্যাটি ডিজেনারেশন হয়েছে, সবারই দেখা যাবে যে হাইপারগ্লাইসেমিয়া আছে ফ্যামিলিতে দু একজন বাদে, এরকম তো আমরা পাই। এসব ক্ষেত্রে কি করতে হবে, হেন সাহেব যেটা বললেন, অফেন প্রায় দরকার হবে নিড দ্য সেম রেমেডি অর এ কগনেট, কগনেট মানে হচ্ছে কাছাকাছি, অফ দ্যাট রেমেডি টু সেভারেল মেম্বার্স অফ দ্যাট ফ্যামিলি। আমি বাবাকে যদি আমি মেডোরিনাম দিই, ছেলেকেও মেডোরিনাম দিতে হবে। মেডোরিনাম না দিলে সুজা বা ন্যাট্রাম সাপ দরকার হবে, তার কগনেট দরকার হবে।